আমাদের আজকের গল্প কণ্ঠস্বর। লেখক সোহম বাগচি। লেখক হিসেবে সোহম বাগচি খুবই নতুন একটি নাম। শপিজেন সম্পাদনা থেকে সম্পাদিত এবং 2021-এ প্রকাশিত তার প্রথম বই ধূসর প্রহেলিকা পাঠকদের জনপ্রিয়তা কুড়িয়েছে। আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা 2021-এ তার বইটির জন্য প্রকাশনার তরফ থেকে তাকে সম্মাননাপত্র দেওয়া হয়। তাছাড়া দিগন্ত প্রকাশনীর গল্পের মতো গল্প সংকলনে তার লেখা ছোট গল্প বিষক্ষয় তাকে এনে দেয় বিশেষ গল্পকার স্বীকৃতিপত্র। লেখকের গল্পের বিষয় মূলত ডার্ক ফ্যান্টাসি, সাইকোলজিক্যাল থ্রিলার এবং হরর ফিকশন। তার লেখায় একটি বিশ্বাস কিংবা মতবাদ ধরা পড়ে। তার লেখা গল্পে অলৌকিকতা লৌকিকতার ঊর্ধ্বে নয়। তার কাছে প্রকৃতি সদা রহস্যময়ী এবং অনেক কিছুই অজানা রয়ে গিয়েছে, কিংবা প্রকৃতি অযথা হস্তক্ষেপ পছন্দ করে না। সেখানেই জন্ম অতি প্রাকৃত বস্তু বিশেষের। স্বভাবতই লেখকের লেখায় ধরা পড়ে সমাজতন্ত্র, সামাজিক প্রেক্ষাপটে সম্পর্কের অবক্ষয়, অব্যক্ত ভাবধারার অসম টানাপোড়েন, যেটা সভ্যতার শুষ্কতায় ক্ষীণ জীবনরসে বর্তমানের জীবাশ্ম। আজকের গল্প কণ্ঠস্বর নেওয়া হয়েছে অন্বেষা প্রকাশনীর গল্প সংকলন darkstory.com থেকে। 2021-এর আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা বইটির প্রথম আত্মপ্রকাশ। জাতীয় গ্রন্থাগার বইটিকে নিজেদের সংগ্রহে স্থান দিয়ে সম্মানিত করেছে। বিশেষ সতর্কীকরণ: গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তমনস্কদের জন্য। শুরু হচ্ছে আজকের গল্প কণ্ঠস্বর। এই নিয়ে নিহিতের তৃতীয় বিয়ের সম্বন্ধটাও ভেস্তে গেল। পাকা দেখার পর রহস্যজনকভাবে কোনো অজানা কারণবশত পাত্রী নিজেই বেঁকে বসল। নিহিতের যেসব পরীক্ষায় বসার ইচ্ছে ছিল, অর্থাৎ আইএএস কিংবা WBCS, সেসব পরীক্ষায় বসার সৌভাগ্য কোনোদিনই হয়নি তার। কিন্তু বসলে অকৃতকার্য যে হতো না, সেই আত্মবিশ্বাসটা এখনো রয়ে গিয়েছে তার। অথচ নিহিত বাণুজ্যের পক্ষে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা বোধহয় আর হয়ে উঠল না। এই পরীক্ষায় অসফল হওয়ার লজ্জা এবং গ্লানি বড়ই গভীর। শীতের আগমনী বার্তা নিয়ে আসা মরশুমি হওয়ার আবহে বিষাদে ম্রিয়মান বরুণদেব পশ্চিম দিকে যখন ঢলে পড়েছেন, তখন তার এক চিলতে জীবনযুদ্ধে রণক্লান্ত ইট কাঠ পাথরের পাঁজর বের করা মধ্য কলকাতার পৈতৃক ভিটের এক কোণে নিহিত বসে বসে এই মুহূর্তে হঠাৎ লক্ষ লক্ষ মধ্যবিত্ত ঘরের বিবাহ প্রার্থী মেয়েদের কথা ভাবছে, যেসব অশিক্ষিত, অর্ধশিক্ষিত এবং শিক্ষিত মানুষেরাও আজও ফিশ ফ্রাই, সিঙ্গারা, রসগোল্লা সহযোগে বাড়ি বাড়ি পণ্য যাচাই করার মতো বিবাহযোগ্যা মেয়ে দেখে বেড়ান নিজেদের অপদার্থ ছেলেদের জন্য এবং তাদের ফেল করা নবলীলায়। সেসব মানুষ কোনোদিনই তেমন করে সেই ফেল করা মেয়েদের মনের কথা বুঝতে পারবেন না, অন্তত নিহিত বাণুজ্যের মতো করে তো বুঝবেন না। এই সমাজ যে কতখানি ঘৃণিত এবং পুরুষতান্ত্রিক, সে কথা শেষের পাত্রটি নিহিতকে এরকমভাবে ফেল না করালে এমন উপলব্ধি থেকে বঞ্চিতই রয়ে যেত সে। যৌতুকের টাকা দিতে না পারা অভাগা বাপের মেয়ে, শ্যামবর্ণা মেয়ে কিংবা ইংরেজি মাধ্যমে না পড়াশোনা করা মেয়েরা যেন ফেল করবার জন্যই জন্মায়। আজও
আজও সেই প্রাগ ঐতিহাসিক মেয়ে দেখা প্রথা চলেছে, যেখানে শত সহস্র মেয়েরা অকৃতকার্য হয়েই রয়ে গিয়েছে। শেষের পাত্রটি সম্ভবত উইমেন্স লিবারেশনে বিশ্বাসী, যাকে নেটিজেনরা ফেক ফেমিনিজম বলেও নাক সিটকায় আজকাল। হয়তো বঙ্গীয় পুরুষদের এক অপকণ্ড প্রতিভু নিহিতের মতো অক্ষম, অতি সাধারণ মধ্যবিত্ত ছাপোষা চাঁচা ছোলা এক বেসরকারি সংস্থার সামান্য হিসেব রক্ষকের ওপরে সেই নারী স্বাধীনতার নিদারুণ প্রতিশোধ স্পৃহা ছিল সেই প্রত্যাখ্যান। যাই হোক, আপাতত বিষণ্ণতার উত্তরের হাওয়ার হিমঝড়ের প্রকোপ থেকে গা ঝাড়া দিয়ে সামনে রাখা মুঠোফোনটির পর্দায় চোখ রাখল নিহিত। স্মার্টফোনের স্ক্রিন জুড়ে চলছে এক রগরগে কামোদ্দীপক যৌন দৃশ্য। আবেদানি গ্রিক শব্দ পর্নি, যার মানে প্রস্টিটিউট বা বেশ্যা, থেকেই অধুনা পর্নো বা পর্নোগ্রাফি। সেই গ্লানিময় একাকিত্বে যেন ঔষধি প্রলেপের এক গোপন হাত জানি। এই আদিম চাহিদার কাছে সরকারি হস্তক্ষেপের জারিজুরিও খুব একটা সফল হয়নি এই গরিব দেশে। বেশ কিছুক্ষণ উত্তেজক মুহূর্তের পর সঙ্গম দৃশ্যগুলোর একঘেয়েমি গ্রাস করে ফেলে তাকে। ইদানিং কোনো কিছুই দীর্ঘ সময় ধরে ভালো লাগে না নিহিতের। নিহিতের হাতে গোনা কিছু বন্ধু রইলেও দরকারের সময় তারা হঠাৎই কর্মব্যস্ততায় ব্যস্ত বাগীশ হয়ে ওঠে। কর্মসূত্রে একমাত্র দাদা সস্ত্রীক ভিন রাজ্যে নিবাসী। সেই রাজ্যে সংসার পাতার এবং তার ভরণ পোষণের প্রহসনের তাগিদ এবং তাগাদা সামলে নিহিতের খবর রাখা একরকম অনাবশ্যক বিলাসিতা বলেই ধরে নেওয়া যায়। বৈধব্যের 10 বছর অতিক্রম করে নিহিতের মাতৃদেবী 2 বছর হলো পরলোকে পাড়ি জমিয়েছেন। অগত্যা মধ্য কলকাতার তালতলা এলাকার লাইব্রেরি রোডের এদো গলির পৈতৃক ভিটেটি একরকম কামড়ে একাকিত্বকে পাশপালিশ করেই দিন গুজরান করে চলেছে বছর 36-এর নিহিত বাড়ুর্চে। নিজের প্রিয় পর্ন সাইটটি থেকে বেরিয়ে এরকম অভ্যেসবশতই নিহিত উকি দিল বিশ্ব সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র ফেসবুকে। অগন্তি অর্থহীন স্ট্যাটাস এবং পোস্টের ভিড়ে হঠাৎই করেই কোনো এক স্বল্প পরিচিত ব্যক্তির একটি পোস্ট করা লিঙ্কে তার চোখ আটকে গেল। লিঙ্কটি ক্লিক করতেই মার্কিন অনলাইন ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে সদ্য প্রকাশিত একটি ভিডিও খুলে গেল। সম্ভবত কোনো অনামী অডিও প্ল্যাটফর্ম, জনপ্রিয় FM চ্যানেল রেডিও মির্চির পৃষ্ঠপোষণে সানডে সাসপেন্স কিংবা মিডনাইট হরর স্টেশনের সুবাদে আজকাল এরকম অনেক অনামী বেনামী অডিও স্টোরি প্ল্যাটফর্ম ব্যাঙের ছাতার মতো গজিয়েই উঠেছে। সবগুলোর মানি যে আশানুরূপ এমন দাবি করা বৃথা। কিন্তু যিনি অডিও স্টোরিটি পরিবেশন করে চলেছেন তার কণ্ঠস্বর বেশ আকর্ষণীয় এবং গল্পের উপস্থাপনা বেশ উপভোগ্য। গল্পের নাম স্মৃতি। ভিডিওটির নিচে অসংখ্য ইতিবাচক প্রতিক্রিয়া দেখে নিহিত
বেশ একটা আগ্রহ বোধ করল গল্পটি শোনার জন্য। শীতের আগমনী অলস একাকিত্বের গ্লানিময় বিকেলে এর থেকে ভালো বিকল্প আর কি বা থাকতে পারে? যেটি সবচেয়ে চিত্তাকর্ষক সেটি হলো গল্পের জন্য ব্যবহৃত প্রচ্ছদপট বা কভার ডিজাইনের ছবিটি। একটি অবিন্যস্ত বিছানার উপরে বসে থাকা একটি অর্ধনগ্ন মেয়ের তৈলচিত্রই ছবিটির মূল বিষয়বস্তু। মেয়েটিকে ঘিরে একটি আলো ছায়ার পরিবেশ বিদ্যমান। সেই আলো আধারের মধ্যে কিছু অস্পষ্ট অবয়ব বিচরণ করে চলেছে বলেই মনে হলো নিহিতের। অজানা সেই শিল্পীর কল্পিত আলো আধারীর রহস্যময়তার দিকে একভাবে চেয়ে থাকতেই বেশ একটা অস্বস্তি বোধ হতে লাগলো তার। তৈলচিত্রে অঙ্কিত মেয়েটির মুখাবয়বেও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার মুখের হাসিটি যেন কোনো অজানা ভাস্করের পাথর কেটে খোদাই করা ভাস্কর্য। আবহমান কালের কোনো পরিবর্তনই সেই হাসিকে মুছে ফেলতে পারেনি। মেয়েটির চোখের জায়গায় দুটি গর্ত দৃশ্যমান হলেও তার বীভৎসতার থেকে দৃষ্টি নান্দনিক অস্তিত্বটাকেই বাড়িয়ে তুলেছে। কিন্তু নিহিত ছবিটি থেকে চোখ ফেরাতে পারল না। গল্পটি আহামরি কিছু না হলেও গল্পের উপস্থাপনা যে অনবদ্য সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। গল্পকথকের গুরুগম্ভীর কণ্ঠস্বর, প্লটের পরিবর্তনশীল বিন্যাসের সঙ্গে মানানসই আবহ সঙ্গীত এবং সাউন্ড এফেক্টের ব্যবহার গল্পের নাটকীয়তাকে যেন সহস্র গুণ বাড়িয়ে তুলেছে। সবকিছু মিলিয়ে গল্পটি বেশ উপভোগ্য। নিহিত অধীর আগ্রহে শুনছে গল্পটি। অনামী সেই অডিও প্ল্যাটফর্মটি থেকে আরও অনেক গল্পই প্রকাশিত হয়েছে ইউটিউবে। বর্ণনাকারীর কণ্ঠস্বরটি তার মস্তিষ্কের আনাচে কানাচে শুধু ঘোরাফেরাই করছে না, সেগুলো যেন গেঁথে যাচ্ছে তার মনক্ষণে। কি অসাধারণ সেই উপস্থাপনা! কণ্ঠস্বরটিতে একটি আকর্ষণ ক্ষমতা রয়েছে, গুরুগম্ভীর অথচ অতল স্পর্শী। তখন রোমহর্ষক অভিজ্ঞতায় যেন গা ভাসিয়ে দিয়েছে নিহিত। রহস্যময় কণ্ঠস্বরটি ক্রমশ আকর্ষণ করে চলেছে তাকে। অথচ সেই কণ্ঠস্বরের মালিক কিংবা উপস্থাপকের অথবা পরিচালক মণ্ডলীর পরিচয় কোথাও খুঁজে পেল না নিহিত। এই অনামী অডিও প্ল্যাটফর্মটি প্রকাশিত গল্পগুলি একটার পর একটা শুনে চলল সে, যেন গোগ্রাসে গিলতে থাকলো সেই অনবদ্যতাকে। কি অসাধারণ একটি সৃষ্টি! এতদিন এদের খোঁজ পায়নি কেন সে? খোঁজ পায়নি কেন? ধূসর জীবনের হতাশা এবং ক্ষণিকের অতিথি উত্তেজনাকে সম্বল করে সেই আবেগের রঙগুলো মিশিয়ে দেওয়ার এক নেশাগ্রস্ত উন্মেদনা পেয়ে বসল তাকে। নাওয়া খাওয়া ফুলে দিন রাত মুঠোফোনের হেডফোনে কানে গুজে পড়ে থাকতো নিহিত ঘন্টার পর ঘন্টা। আজকাল পর্ন সাইট তো দূরের কথা, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামেও উকি ঝুঁকি দিতেও যেন ভুলে গিয়েছে নিহিত বানর্চি। সঙ্গমসূচক মার্কিনী ইংরেজি শব্দটি ব্যবহারের মুদ্রাদোষে দোষী অফিস বসের শাসানিতেও কাজ হয়নি অমনোযোগী অ্যাকাউন্টেন্ট নিহিত ব্যানার্জির। কর্পোরেট কালচার নামক আলখাল্লায় আবৃত এবং শীততাপ নিয়ন্ত্রিত 4 দেওয়ালের জেলখানায় তার দম বন্ধ হয়ে আসত।
হিসেব নিকেশে অজস্র গরমিল, কর্মক্ষমতায় অজস্র প্রশ্নচিহ্ন, অপেশাদারিত্ব মনোভাবের জন্য কটাক্ষ, সহকর্মীদের কাছে পাওয়া মোটামুটি কাজ চালিয়ে দেওয়ার মতো পারদর্শিতার তৈলাক্ত তকমাটি নিম্নগামিতাকে উপেক্ষা করে মুঠোফোনটি বের করে তার সঙ্গে হেডফোনটি যুক্ত করে ইউটিউবে সেই বিশেষ অডিও প্ল্যাটফর্মের সেই বিশেষ বক্তাটির কণ্ঠস্বরের গুরুগম্ভীর তরঙ্গে নিজেকে ভাসিয়ে দেওয়ার প্রবণতাই এখন নিজেদের কাছে তার জীবনে জাগতিক সবকিছুই যেন তুচ্ছ হয়ে আসছে। সেই কণ্ঠস্বর এবং সেই অদ্ভুত তৈলচিত্রের আগমনে সম্মোহিতের মতো তন্ময় চিত্তে শুনে যেত সেই কণ্ঠস্বরের উচ্চারিত প্রতিটি শব্দ, প্রতিটি কথা, এবং একভাবে ঘাড় খেলিয়ে দৃষ্টি নিবদ্ধ রাখত সেই রহস্যজনক তৈলচিত্রে। একরকম ঘোর লাগা মুগ্ধতা যেন বশ করে ফেলেছে তাকে। নিহিত বাণুর্যের লোক সমাজে তেমন ওঠা বসা ছিল না বললেই চলে। অফিস থেকে বাড়ি কিংবা দরকার পড়লে বাজার, এবং রাতে সামান্য দূরত্বে মনসুরের পাইস হোটেল থেকে সস্তার বিফ কারি কিংবা কখনো রুটি তরকার সহযোগে মাঝে মাঝে কিঞ্চিত বিয়ারের বাইরে জীবন বলতে সেরকম কিছুই ছিল না নিহিতের। ভাগ্যের ফেরে অবিবাহিত বিবাহযোগ্য পুরুষের খারাপ পাড়ায় আনাগোনা থেকেই থাকে, যেমন ছিল নিহিতের। কিন্তু ভদ্রঘরের বঙ্গ সন্তানের সামাজিক অবস্থানের ভয়ই হোক কিংবা আত্মবিশ্বাসের অভাবেই হোক, সেখানেও সুবিধে করতে পারেনি নিহিত বাণুর্যে। এখন সেই বহিরা জগতের সঙ্গে সামান্যতম যোগাযোগটুকুও যেন বিলুপ্ত প্রায় ইতিহাস হতে চলেছে। গল্পগুলোর চরিত্রের উপলব্ধিগুলোকেও যেন নিজের বলে অনুভব করছে নিহিত। চোখ বন্ধ করে মন দিয়ে বর্ণনাকারীর কথাগুলো শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে গল্পের ভয়ানক মুহূর্তের মর্মান্তিক দৃশ্যগুলি। কাজে অমনোযোগী এবং মানসিকভাবে বিপর্যস্ত এমন অভিযোগেই অ্যাকাউন্টেন্টের সাহেবের চাকরিটা চলে গেল। কিন্তু কিন্তু বেকারত্বের দীর্ঘ অবসর তার অনুরতির তীব্রতাকে যেন যেন শতগুণ বাড়িয়ে তুলল। মরিয়া হয়ে সে খুঁজতে লাগলো সেই কণ্ঠস্বরের উৎসকে, সেই অমোঘ কণ্ঠের অধিকারীকে। নিছক একজন মুগ্ধ শ্রোতা হিসেবে নয়, একজন সাহায্য প্রার্থী হিসেবে তার মস্তিষ্ক থেকে সেই কণ্ঠস্বরের প্রতিধ্বনির করাল গ্রাস থেকে পরিত্রাণ পাওয়ার আবেদন নিয়ে ঘুমোতেও যেন তার ভয় করে। চোখ বন্ধ করলেই গল্পের সেই অন্ধকারের প্রাণীরা যেন তাকে ঘিরে ধরে। তার স্বপ্নে হয়ে ওঠে তার বিচরণ ক্ষেত্র, শকুনির রক্তস্নাত ডানার মতো দুঃস্বপ্নের আকাশের তলায়। কি বিভৎস বিকট দর্শন সেই নরকের প্রাণীগুলি! তারা জীবন্ত হয়ে যেন তারই আনাচে কানাচে ঘুরে বেরিয়ে তাকে অনুসরণ করে চলেছে, এবং সেই কণ্ঠস্বরের তীব্রতা বেড়েই চলেছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। নিদ্রারত অবস্থায় তার মুখের কাছে ঝুঁকে পড়ে তাকে অবলোকন করে চলেছে কিছু ভয়ঙ্কর আতঙ্ক। প্রাণীগুলো যেন ইহলোকের নয়,
তা সে ঘুমের অবচেতনার মধ্যেও বুঝতে পারত, কিন্তু শত চেষ্টা করেও সেই অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে পারছিল না নিহিত। অথচ দিনের বেলা সেই দুঃস্বপ্ন যেন একটা ঝাপসা স্মৃতি হিসেবেই নিদ্রামগ্ন থেকে যায়। কিন্তু সেই কণ্ঠস্বরে প্রতিধ্বনি থেকে রেহাই পায় না নিহিত। শুধু থেকে থেকে চিৎকার করে ওঠে, বিড়বিড় করে কথা বলে চলে। কথাগুলো যেন করজোরে কোনো অদৃশ্য ভাগ্য বিধাতার উদ্দেশ্যেই বলে চলে। পাগলের মতো কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে, কিন্তু পরিত্রাণ পায় না সে তৈলচিত্রের আলো আধারী আগন্তুকের নিজেদের বিবশতা নিয়ে তার চারপাশে পরিভ্রমণ করতে থাকে, এবং সেই অর্ধনগ্ন মেয়েটি তার চোখের বদলে শূন্য কোটর দিয়ে তার অস্তিত্বকে গোগ্রাসে গিলতে থাকে। আর সেই কণ্ঠস্বরটি প্রতিধ্বনি তার শরীর, মন, মস্তিষ্ককে ছাপিয়ে তার ঘরের আনাচে কানাচে ধাক্কা খেয়ে ঘুরতে থাকে, পাক খেতে থাকে শূন্যের হাওয়ার মতো। মহানন্দে করতালি দিয়ে চলে, হাহাকার করে চলে, আর সেই শব্দগুলো মিলেমিশে যেন একটা অট্টহাসিতে রূপান্তরিত হয়ে চলে প্রতিনিয়ত। নিহিত বাড়ুচের সামাজিক জীবন বলতে সেরকম কিছুই ছিল না। সমাজে মেলামেশা তার বড়ই কম। নিজের মতোই থাকত সে। অবশ্য সমাজে তাতে খুব একটা মাথা ব্যথাও ছিল না। যেমন থাকে না কীটপতঙ্গের মতো কিংবা কিছুর মতো বাঁচতে থাকা অধিকাংশ ছাপোষা মধ্যবিত্ত সাদামাটা বাঙালির প্রতি। মল মূত্র বীর্যত্যাগী এই সমাজের দায়টাই বা কি? শুধু কিছু মাছি ভোঁ ভোঁ করে নিহিতের কান থেকে বেরিয়ে আসা শুকিয়ে যাওয়া রক্তের উপরে চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে নিজেদের সমবেদনা জানাতে। নিহিত বানুর্চের প্রাণহীন পচন ধরতে শুরু করা মৃতদেহটা একটা সাদা কাপড়ে আবৃত হয়ে স্ট্রেচারে শুয়ে রয়েছে, কিছু দূরে দাঁড়িয়ে থাকা একটা অ্যাম্বুলেন্সে উঠবে বলে। খানিকটা দূর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসছে, লোকাল থানার ওসির কণ্ঠস্বর। ভিন রাজ্যের নিকটতম পরিজনদের দুঃসংবাদটা জানাতে হবে তো। আমাদের আজকের উপস্থাপনা এখানেই শেষ হলো। সোহম বাগচির লেখা কণ্ঠস্বর গল্পটি কুন্ডু কোম্পানির ৬২তম তথা কুন্ডু কোম্পানির অরিজিনালসের ৪র্থতম প্রয়াস। আমি স্বর্ণজিৎ কুন্ডু কোম্পানির তরফ থেকে সকল শ্রোতা বন্ধুদের অনুরোধ জানাই, আমাদের উপস্থাপনা এবং আমাদের লেখা কিছু মৌলিক গল্প আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের গঠনমূলক সমালোচনা আমাদেরকে আরও সুদৃঢ় করবে। এই গল্পটি নেপথ্যে যারা রয়েছেন তারা হলেন কাহিনী ও প্রচ্ছদ অলঙ্করণ সোহম বাগচি, লোগো ডিজাইন দেবর্ষী শাসমল, ইউটিউব মার্কেটিং অভিনব কুন্ডু, সঙ্গীত ভাবনা ও পরিচালনা ইমন, পরিকল্পনা প্রযোজনা প্রয়োগ ও গল্পের সূত্রধার অনরণ্য কুন্ডু।